वालेकुम सलाम बेटा। वालेकुम सलाम मुस्तफ़ी साहब। তানভীর চৌধুরী আগুন লাগিয়ে গেছে কি জন্য বাবা রে? শুভ সন্ধ্যা ভাই। হ্যাঁ, শীত মোবারক। এইটা একটা দারুণ ইয়ে করেছেন যে আপনি, শীত মোবারক। ঈদ মোবারক যদি হয় তাহলে শীত মোবারকও হইতে পারে। না, আমার শীতের সঙ্গে আমার একটু ইয়ে আর কি, ভালো সম্পর্ক না। শীত আসলে আমি কাবু হয়ে যাই। এটা একটা নতুন টার্ম শিখলাম, শীত মোবারক। ওয়ালাইকুম সালাম আলী হোসেন। ভাই ভালো আছি আমি। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। অনেক দূরে কি, ওই সেদিনে একটা বিপদের মধ্যে পড়ছিলাম জন্য গত বৃহস্পতিবারে ক্লাসটা করতে পারিনি। সোমনাথ দে, সুজন রাজবংশী,
মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের পুকুরের পানি দেখে তো আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে একেবারে। ওয়ালাইকুম সালাম ভাই। সোহেল মাসুদ সাহেব, ওয়ালাইকুম সালাম ভাই। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে কিছু খোরাক দিতে পারাটাই হচ্ছে আমার চাহিদা আর কি। মাছ চাষ কিন্তু কেউ কাউকে শিখাইতে পারে না, এইটা নিজেরই শিখার বিষয়। এর মাঝখানে ধরেন আমি হয়তো মাহফুজুর রহমান সাহেব, ওয়ালাইকুম সালাম, আমি হয়তো আমার অভিজ্ঞতাগুলি আপনার কাছে শেয়ার করব, যেন আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আর কি। আল্লাহ রাখছে ভাই, ভালো আছি। শাওন সাহেবের বাড়ি কোথায়? মাহফুজুর রহমান শাওন সাহেবের বাড়ি কোথায়? আমরা ক্লাসে যাই, কি বলেন? চাপাই নবাবগঞ্জ, আমাদের রাজশাহী ডিভিশন। তাহলে আমরা ক্লাসে চলে যাই। নাচল থানা, নাচলে আমার একজন মানুষ ছিল, ফিশারি যে চাকরি করতেন উনি, পেয়ার আহমেদ, ওয়ালাইকুম সালাম ভাই।
আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমাদের গতদিন যে ক্লাসগুলি হয়েছিল সেখানটায় আমরা বলছিলাম যে আলসারেটিভ সিনড্রোম বা ঘা, যেটা একটা ক্ষত রোগ যেটা আর কি, আর এর সাথে আমরা ড্রপসি এবং কি বলে জানি মাছের উকুন, এই তিনটে নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম। তো আজকের ক্লাস শুরু করার আগে আপনাদেরকে একটু জিনিস আমি জানাতে চাই, সেটা হলো যে আমাদের মাছের রোগগুলি কি কি কারণ ধরনের হয়ে থাকে। একটা হলো ব্যাকটেরিয়াল ডিজিজ, একটা হলো ফাঙ্গাল ডিজিজ, আর একটা হলো ভাইরাল ডিজিজ। এইটা হইল গিয়া মানে কি বলবো, কোনো একটা জীবনের বা পরজীবীর বা কি বলে আপনার রোগ জীবাণুর উপস্থিতিজনিত কারণে এই রোগগুলো হয়ে থাকে। এর বাইরে প্যারাসাইটিক ডিজিজ আছে। প্যারাসাইটিক ডিজিজের মধ্যে যেটা আসে সেটা হলো যে প্যারাসাইটিক, অবশ্য কোনো প্যারাসাইটিক ডিজিজ। তো ইক রোগ, সাদা দাগ রোগ, মাছের গায়ে সাদা দাগ রোগ একটা হয়, লাল দাগ রোগ হয়, বিশেষ করে কার্প জাতীয় মাছের ক্ষেত্রে এই জিনিসটা হয়। আর এর সাথে সবচাইতে বড় একটা কারণ, রোগের কারণ, সেটা হচ্ছে অপুষ্টিজনিত রোগ, মানে মানে রোগবালাই হওয়া, মাছ মারা যাওয়া, এটাও হতে পারে। আবার এমন হতে পারে যে পরিবেশগত চাপ। তা আমরা সেদিন কিন্তু এই আলোচনাগুলি করছিলাম যে মানে পরিবেশগত চাপের কারণেই কিন্তু মাছ তার রোগের প্রতি যে তার কি বলবো ইমিউন যে সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা তারা হারায় ফেলে, বা তারা এইটাকে যখন হারায় ফেলে আর পরিবেশগত একাধিক চাপের সৃষ্টি হয়, আর সেই সাথে মানে বিভিন্ন ধরনের পরজীবী, রোগ জীবাণু, এদের উপস্থিতির কারণে মাছ রোগ আক্রান্ত হয়। তো আপনাদেরকে আজকের যে পুরো ক্লাসটা, বা ধরেন গতদিনের ক্লাসটা, এই দুইটা ক্লাসেরই মূল থিম যেটা, সেটা হচ্ছে যে আপনাদেরকে চিনতে হবে যে এটা কি ব্যাকটেরিয়াল ডিজিজ, নাকি এটা ফাঙ্গাল ডিজিজ, নাকি এটা ভাইরাল ডিজিজ। আবার মাছের মধ্যে কিন্তু দেখা যায় যে ব্যাকটেরিয়াল ডিজিজের সাথেই ফাঙ্গাল ডিজিজ, কিংবা ভাইরাল ডিজিজের সাথেই ব্যাকটেরিয়াল ডিজিজ, কিংবা তার সাথে ফাঙ্গাল ডিজিজগুলো রান করতে থাকে। তো ফাঙ্গাল ডিজিজের একটা সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার যে মাছের ফাঙ্গাল ডিজিজের সংখ্যাটাই কিন্তু খুব বেশি। মাছ ফাঙ্গাসের প্রতি যতটা অনুভূতিশীল, অন্যান্য কিছুর প্রতি অতটা অনুভূতিশীল নয়। তো এর ফার্স্ট হাইয়েস্ট যেটা প্রবণতা দেখা দেয় সেটা হচ্ছে ফাঙ্গাল প্রবলেম, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল, বহুদূর পরে, তারও অনেক পরে হচ্ছে ভাইরাল। কিন্তু তাদের সবার আগে যেটা আসে সেটা হচ্ছে যে পরিবেশগত চাপ এবং মাছের যে মাছের অপুষ্টিজনিত কারণে মাছ একদিকে যেমন বড় হয় না, অন্যদিকে আপনারা জানেন যে আমিষ জাতীয় যে খাবার বা খাদ্যের মধ্যে যে আমিষ যে উপাদানটা আছে, এই উপাদানটার মূল কাজ কিন্তু হচ্ছে গিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করা। তো আপনাদেরকে চিহ্নিত করতে হবে যে আমার মাছটা আসলে কোনটা হচ্ছে। তারও আগে আরও একটা কথা বলি, যদি আমরা মাছকে সঠিক পরিমাণে তার উপাদানগত মিলগুলি ঠিক রেখে যদি আমরা মাছকে খাবার দেই, মাছকে যদি আমরা সঠিক ঘনত্বে রাখি, মাছের পরিচর্যার ব্যাপারটা সেটা হচ্ছে যে তার মলমূত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের জৈব পদার্থ, এগুলাকে শোধন করার জন্য আমাদের যে চুন এবং লবণের যে প্রয়োগটা, এইটাকে যদি আমরা ঠিকভাবে করি, আমি সেদিনও এই কথাটা বলছিলাম যে আমাদের এই পরিচর্যাগুলি ঠিক হলে কিন্তু আমাদের ওই সমস্যাগুলি হবে না। আমি এই জন্যই আসলে রোগবালাইয়ের মানে এই ট্রেনিংগুলি আমার দিতে মন চায় না। আমার কাছে মন চায় যে
পরিচর্যাগুলি আপনাদেরকে বেশি করে হাইলাইট করি বা বেশি করে বোঝানোর চেষ্টা করি। তো আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যদি আপনার রোগবালাই নাও হয় তাহলেও আপনার পুয়োর খাবার কোয়ালিটির দিক থেকে কিংবা কোয়ান্টিটির দিক থেকে যদি পুয়োর খাবার যদি আমরা সাপ্লাই করি তাহলে কিন্তু মানে মাছের রোগবালাইয়ের কথা বাদ, মাছ যে বাড়বে না সেটা কি করবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের অনেক সময় চাষি ভাইরা যেটা ভুল করেন সেটা হলো যে ওনারা ওনাদের আর্থিক অবস্থাটাকে কাউন্ট করেন না, কাউন্ট না করে মাছের একটা সংখ্যা নিয়ে ফেলেন। একক চাষের ক্ষেত্রে এই ভুলটা হয়। তা সেটা হচ্ছে গিয়ে যে ধরেন মনে করেন যে আমার খাবার কেনার টাকা নেই বা আমার 5,000 মাছকে খাবার খাওয়ানোর মতন টাকা আছে, তো আপনি মনে করেন যে 5,000 মাছকে খাবার খাওয়ানোর টাকা আছে, আমি খাবার নিলাম হয়তো মানে মানে মাছ নিলাম হয়তো আপনার 8,000 মাছ। সেক্ষেত্রে দেখা যাবে যে এই 8,000 মাছকে নিয়ে 5,000 টাকার খাবার খাওয়ায় এইটাকে চিড়ে চিড়ে ছোটো করে পরিমাণে কম করে দিয়ে আমি একটা দীর্ঘ সময় পালন করার চেষ্টা করতেছি, এটা হবে? কোনো দিন হবে না। আপনার 1 কেজি মাছ পাওয়ার জন্য অন অ্যান এভারেজ 1.7 কেজি খাবার আপনাকে সরবরাহ করতেই হবে। এবং এই যে এইটার বাইরে কিন্তু মাছ প্রকৃতি থেকে তো খাবার সংগ্রহ করে, এটা তো আমরা আগেও বলছি। তো এই যে এই রকমের কিছু জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখা, যে রোগবালাইটা বড় কথা না, রোগবালাইয়ের কথা আমি বাদ দিলাম, রোগবালাই নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে আপনার মাছ বড় করার। মাছ বড় করার যদি সার্বিক পরিবেশ ঠিক থাকে, যদি এখানে অতিরিক্ত খাবার, অতিরিক্ত সার কিংবা অল্প খাবার বা অল্প সার এর কোনোটাই না দিই, যদি আমি ওর বেসিক প্রয়োজনটা মেটানোর জন্য যা করা দরকার এইটা যদি আমি করি, রোগবালাইয়ের কথা বাদ, আমার মাছের গ্রোথটাকেই স্বাভাবিক রাখতে হবে। আর মাছের গ্রোথ বা পুষ্টি বা বিপাক এটাকে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের রোগবালাই হবে না। তো এই আপনাদেরকে বুঝতে হবে যে রোগটা কি ধরনের রোগ, এটা ব্যাকটেরিয়াল ডিজিজ নাকি ফাঙ্গাল ডিজিজ। তো আপনাদেরকে বলি যে পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের কয়েকটা কাজ করা উচিত। সেটা হইলো যে পানির গভীরতাটা যেন কখনোই যেন এটার কম না হয়, আবার যেন বেশিও না হয়। পানির গভীরতাটা যেন আমাদের স্ট্যান্ডার্ড থাকে, এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে। আর যদি কখনো মাছ আক্রান্ত হয়, আপনাদের যদি মাথায় কিছুই কাজ না করে, তাহলে আপনারা অন্তত মনে করেন যে ধরে নিতে হবে যে আসলে এটা কোন ধরনের ডিজিজ। আমরা একটু আলোচনার মধ্যে যাব এখন যে ফাঙ্গাল ডিজিজ কোনগুলা আর ব্যাকটেরিয়াল ডিজিজ কোনগুলা। তো ফাঙ্গাল ডিজিজ যদি হয় সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট হিসেবে যেমন কপার সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে যে এইগুলিনের গোসল দিতে হবে। তো আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের যে গোসলের কথা বলি বা কপার সালফেটের যে দ্রবণের কথা গোসলের কথা বলি, অনেক ভাই আমার কাছে আশ্চর্য লাগে। এইটা তো করার জন্য যেটা আপনার দরকার সেটা তো হলো যে আপনি পুকুরে জাল নামায় দিয়েছেন, জাল নামায় দিয়ে মাছগুলোকে টেনে নিয়ে আসছেন, টেনে নিয়ে আসে এক কিনারায় নিয়ে আসে আপনারা এখানে গোসলের ব্যবস্থা করবেন। সে বা ডিপিং বলে, কোনো জিনিসের মধ্যে চুবানোর কথা বলে। ভালো লাগে যখন শুনি যে করতে চান, খারাপ লাগে যখন কিছু প্যাঁচ মারেন এনারা। কীরকমের? আমি বলছি কথার কথা যে আপনার এই ক্ষতরোগ হয়ে গেলে কিংবা এই যে এই রকমের সমস্যা হয়ে গেলে আপনারা এইটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের গোসল দেন, কি কপার সালফেটের দ্রবণের গোসল দেন। ওনারা করেন কি, জিনিসগুলি বানান ঠিকই, পরিবেশটা ঠিক করেন ঠিকই। তো আমার পরামর্শ ছিল যে 5 কেজি করে মাছ একটা নেটের মধ্যে করে বা 4 কেজি থেকে 5 কেজি মাছ একটা নেটের মধ্যে করে উঠায় নিয়ে এসে আপনার এই যে পাত্রের মধ্যে যে সলিউশন বানানো আছে সেখানে একটা 1 মিনিটের গোসল দেন। এনারা হয়তো এই কাজটা করার জন্য রেডি হয়ে গেছেন, মানসিক প্রস্তুতি কিন্তু সেটাই আছে। এর মাঝখানে আইদার জেলে হোক কিংবা পথচারী হোক কিংবা কোনো দর্শক, উৎসাহী আগ্রহী দর্শক হোক, এরা প্রস্তাব দিয়ে ফেলে যে এইটাকে এত কষ্ট করিয়া ধোয়ার কি দরকার, না ধুয়ে ওইটার মধ্যে ছিটাই দিয়ে দেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার পিছন দিকে এইখানে একটা ঘা, আর আপনি আমাকে স্প্রে করে দিলেন দূর থেকে,
যে স্প্রেটা কোন কোন জায়গায় লাগলো কোন কোন জায়গায় লাগলো না, এটার কোনো ঠিক নেই। আরে আমাকে যদি ওই ঘাটার মধ্যে যদি মলমটা লাগাই দেওয়া যায় কিংবা চুবায়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার পুরা শরীরটাই ওই রিয়েজেন্টটা বা মেডিসিনটা কাজে করবে। কিন্তু এই চাষি হয় হঠাৎ মাঝখানে কি প্যাঁচ মারে মাথার মধ্যে গাজাইলো যে আচ্ছা ওই মাছ যেটা ধরে আসি ওইখানটাই আমি একটু ওই ঔষধটা ঢেলে দিয়ে জাস্ট মাছটাকে একটু নাড়ায় দিই, সো দ্যাট মাছটার একটা ট্রিটমেন্ট যেন হয়ে যায়। এই কাজটা মেহরবানি করে কখনো করবেন না। আপনারা বলবেন বা করবেন যেটা, সেটা হলো যে 1 মিনিটের মতন বা 50 থেকে 55 সেকেন্ডের মতন ওই মিশ্রণটাতে ডুবায় রাখা। তো এই জিনিসগুলো হচ্ছে কমন টিপস। বেশি চালাক সাজতে গেলে মাছে কিন্তু ক্ষতি হয়ে যায়। বুদ্ধিমান হইলে খুব ভালো, চালাক হইলে খুব খারাপ। আজকে আমাদের যে রোগগুলি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একসাথেই বলি আমরা, সেটা হচ্ছে যে লেজ পচা, ফুলকা পচা, পাখনা পচা, এই যে এগুলেন, এটা হচ্ছে এরকমের। পচাটা কিন্তু ঠিক বোঝা যায় না পচাটা কী রকমের। কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো মাছের লেজটা একদম নাই, এত নাই, কিংবা এই জায়গাগুলেন এই রকমের নাই। এই রকমের টেইল রট, ফিন রট বা এই যে এই রকমের ইয়া হয়। এবং এই রোগগুলি সাধারণত পাখনা পচা বা লেজ পচা, পাখনা বলতে তো আমরা এই যে এগুলেনকে বুঝাই, আর এই যে লেজ পচা তো এইটা কিন্তু যেটা হয় সেটা হলো যে ছোট পোনা মাছের ক্ষেত্রে এটা খুব বেশি হয়, বা 6 ইঞ্চি 9 ইঞ্চি পর্যন্ত, 9 ইঞ্চি পর্যন্ত হয় না। পাখনাটা যখন খুব নরম থাকে ঠিক তখনই কিন্তু এই ঘটনাটা ঘটে। এবং যদি কোনো ভাই নার্সারি করে থাকেন, নার্সারি করাতে যদি মাছের ঘনত্ব খুব বেশি হয়ে থাকে তখন এই জিনিসটা হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে 10 লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে গুলিয়ে, এটাও কিন্তু ওই যে টাইমটা কিন্তু এইরকমের 50-55 সেকেন্ড বা 1 মিনিটের কম চুবানো। কিভাবে করব? এইভাবে করব যে ওই পারের মধ্যে আমরা এই রেডিটা করব, আগে সলিউশনটা পানিটা নেব, পানিটার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দেব 10 লিটার পানিতে 1 চা চামচ, কিংবা আমাদের পুকুর যদি একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা 20 লিটার পানিতে ফুল 1 চামচ, একটা চা চামচ তো প্লেন চা চামচ, আর একটা হইল হিপড চা চামচ। তো এটা দিয়ে আমরা গুলায় জাস্ট জালের থেকে মাছগুলি নেব আর ধুয়ে এক পাশ থেকে দেবো, আর এক পাশে আমরা রিলিজ করতে থাকবো। এই কাজটা আমরা করতে পারি। এইটা আপনাদের দোহাই লাগে, কখনো যদি কেউ বলে যে এই জালের মধ্যেই মাছটা থাকার সময় আপনারা এই কাজটা করেন, ওখানটায় লিকুইডটা ছিটায় দেন, এই কাজটা আপনারা কখনো করবেন না। কারণ এইটা করলে মাছের ট্রিটমেন্টটা প্রপার হয় না। সবই করলেন, এই বাকিটা করার দরকারটা কী ছিল? তো যদি এইটা চুবাই নিয়ে ছেড়ে দেওয়া যায়, দেখা যাবে যে মাছটা ভালো হয়ে গেছে। এটা মূলত ফাঙ্গাল ইনফেকশনেই এটা হয়ে থাকে।
ফাঙ্গাসটা লেজটাকে খেয়ে ফেলতে থাকে। গ্রামে কিন্তু এইটাকে বলে অনেক সময় যে কাঁকড়ায় ধরে খেয়ে ফেলছে। এগুলিন হচ্ছে কুসংস্কার বা সংস্কারের ব্যাপার স্যাপার, এরকমের কোনো কিছু নেই। এটার ফাঙ্গাল ইনফেকশন হয়, তো এই জিনিসটা এরকমের হয়ে থাকে। আমরা সেক্ষেত্রে যদি এরকমের গোসল দিয়ে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আবার অনেক সময় আপনাদেরকে কেউ বলবে যে যেটা যেটা মাছের এটা হইল সেটাকে কি বেছে বেছে দেবো? কখনো না। আপনারা একটা পুকুরে যখন কোনো ধরনের রোগবালাই আসে, সেই রোগবালাইয়ের যে রোগ জীবাণু যেটা, সেটা ব্যাকটেরিয়া হোক আর ফাঙ্গাস হোক আর যেই হোক, তার কন্ট্যাক্টে কিন্তু সবগুলি মাছ চলে আসে। রোগটা কারো কাছে ধরা পড়ছে, রোগটা কারো কাছে ধরা পড়েনি। এই জন্য আমাদের ট্রিটমেন্ট পুরাটাতেই করা দরকার। এটা একটা যেমন আর একটা সেদিন আমি বলতেছিলাম যে আপনার লাল দাগ, লাল ফুটকি, সাদা দাগ রোগ, সাদা ফুটকি, এগুলি সাধারণত ইক ডিজিজ বলে। এইগুলিকে ইক ডিজিজ। ইক ডিজিজ হচ্ছে ইকথায়োপথ্রিয়াস নামে একটা বহুকোষী একটা প্রাণী আছে। এরা পুকুরের তলায় সেটেল করে থাকে। এটা কখনো মাছের দেহের মধ্যে এটা অনুপ্রবেশ করে এবং ওই জায়গাটা পাকায় ফেলে পুজের মতন দেখা যায়। আপনারা কয়েকদিনের মধ্যেই হয়তো আপনারা এই জিনিসটার সঙ্গে খুব কাছাকাছি পরিচিত হইতে পারবেন। সেটা হলো যে গায়ের মধ্যে ফুটকি ফুটকি সাদা সাদা ছোটো ছোটো ঘায়ের মতন দেখা যায় আর কি, ছোট্ট একেবারে 2 মিলিমিটার এই রকমের জায়গায়, এবং ছোট পোনায় এটা সাধারণত বেশি হয়ে থাকে। তো এইটা পানি কম, যে সমস্ত পুকুরে পানি কম দেখা যায় সেই সমস্ত পুকুরের মাছ যদি দুর্বল হয়ে যায় শীতের কারণে, তখন কিন্তু এই সাদা দাগ রোগটা এটা আসে এবং এইটার জন্য বহুবিধ চিকিৎসা করতে হয়। সেটা হলো যে ওই প্রোটোজোয়াটাকে মারার জন্য ওই আমরা সাইপারমেথ্রিন গ্রুপ যেটা ব্যবহার করি আমরা সেটা ব্যবহার করতে পারি। মনে করেন যে শতক ফুট পানিতে 0.2 থেকে 3 বা 4 ml এটা আমরা দিতে পারি। আর মাছকে আবার খাবারের সঙ্গে অ্যান্টিবায়োটিক কোর্স করানো দরকার, কারণ মাছের এই শরীরগুলি হিলিং হওয়ার জন্য খুব একটু তাড়াতাড়ি দরকার। তো এইটা যদি করা যায় তাহলে দেখা যায় যে মোটামুটি মাছ ভালো একটা রিলিফ পায়। তো এর সাথে আর একটা পরজীবী ঘটিত রোগ যেটা আমি সেটা বলতেছি, সেটা হচ্ছে লার্নিয়াসিস। লার্নিয়াসিস বা অ্যাঙ্কর ওয়ার্ম। অ্যাঙ্কর ওয়ার্ম এটা মাছের গায়ের মধ্যে এবং বিশেষ করে কাতলা মাছের ফুলকার মধ্যে সহ যে কোনো ধরনের মাছের গায়ের মধ্যে কাতলা মাছের প্রতি লার্নিয়ার একটা মানে এরকমের একটা লম্বা সাইজের পোকা, এইখানটা এইটার অ্যাঙ্কর, এইটা করে কি সে মাছের শরীরের মধ্যে ঢুকায় দেয়। কাতলার প্রতি এর আকর্ষণটা কেন জানি বেশি, এবং এই কাতলা মারা যাওয়ার প্রায় 40% কারণ হচ্ছে এই লার্নিয়াসিস। এবং অন্যান্য বিভিন্ন মাছের গায়ে দেখা যায় যে এরকমের একটা শুঙ্গের মতন দিয়ে একদম ভিতরে ঢুকাই দেয় আর পিছনে একটা লেজের মতন বাইরে থাকে। এইটা যদি হয় তাহলে কিন্তু মাছ মরকের মতন আটকায় যায়। এবং এগুলিন করার পিছনে যেটা কারণ কাজ করে সেটা হচ্ছে গিয়া এই অনেক সময় জৈব সার প্রয়োগের সময় অনেকে মাত্রাটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেন, এটার একটা কারণ হয়। অনেক সময় মুরগির পায়খানা ব্যবহার করে ফেলেন, সেটার কারণে হয়। এরকমের সমস্যা দেখা দেয় আর কি। তা লার্নিয়াসিস হলে আমাদের যেটা সবচাইতে বেশি কার্যকরী ঔষধ সেটা হচ্ছে ডেল্টামেথ্রিন গ্রুপ এইটা বা ডেলিটিক্স।
ডেলিটিক্স নামে একটা ফিশ, মানে ডেলিটিক্স, তারপর ডেসিস, এই যে এই ওষুধগুলি আমাদের বাজারে পাওয়া যায়। ডেল্টামেথ্রিন গ্রুপ, আপনাদের খেয়াল আছে যে আমার বোধহয় ইউটিউবের যারা পোস্টগুলি দেখেন তারা এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত হইতে পারবেন হয়তোবা, যে পোকা উপন্যাসক বা এই ধরনের যে ট্রিটমেন্ট করার জন্য আমরা যেটা করি। তো সাইপারমেথ্রিন বা মানে আইভারম্যাকটিন, সাইপারমেথ্রিন গ্রুপ কিংবা আইভারম্যাকটিন, এই গ্রুপটা এখানটায় বেশিটা কাজ করে না। এই লার্নিয়াসিসের যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে ডেল্টামেথ্রিন। এইটা শতক, এইটা আপনার এরকমের আসে, আপনার 1 একরে 3 ফুট পানিতে 50 ml, অর্থাৎ 1 বিঘায়, অর্থাৎ যদি আমরা এই হিসাবটা এইভাবে করি, শতকে 3 ফুট পানিতে 1/2 ml, 0.5 ml, শতক 3 ফুট পানিতে 0.5 ml, এইটা যদি দেওয়া যায় তাহলে ডেল্টামেথ্রিন গ্রুপ শতক 3 ফুট পানিতে 0.5 ml, এইটা যদি আমরা প্রয়োগ করি তাহলে একদম পরিষ্কার। তবে খেয়াল রাখতে হবে, যে কোনো রোগের চিকিৎসার আগে খেয়াল রাখতে হবে যে এই রোগটা তার কি কারণে হয়েছে বা হচ্ছে, এইটা আমাদেরকে মার্ক করতে হবে। এইটা যদি আমরা মার্ক না করি, কথার কথা মনে করেন যে আমার দুধ খেলে অ্যালার্জি হয় বা দই খেলে আমার অ্যালার্জি হয়। এখন ডাক্তার সাহেবকে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমি দই, আমার এরকমের অ্যালার্জি। তো ডাক্তারের কিন্তু জিজ্ঞেস করা উচিত যে আপনার কিসে অ্যালার্জি, এটা খাবারে নাকি অন্য কিছু পরিবেশ পরিস্থিতি। তিনি জানলেন যে আমার এই দই খাইলে এইটা হয়, তাহলে তারও যেমন বলা উচিত আমারও করা উচিত, যেটা সেটা হলো এই যে খাবার খাইলে বা যে কারণে আমার এই সমস্যাটা হচ্ছে, এই কারণটাকে আগে বন্ধ করতে হবে, তারপরে আমার চিকিৎসা। তো আমাদের ওই যে কোনো কারণে যদি জৈব পদার্থের পরিমাণটা যদি ওখানটা পুকুরে বেশি হয় কিংবা সার প্রয়োগের কারণে এই জিনিসটা অনেক সময় হয়ে থাকে, কিংবা অনেকে মুরগির লিটার দেয়, এই জিনিসগুলির কারণেও কিন্তু এই জিনিসটা হয়। এবং ফুলকাকে আক্রমণ করে খুব বেশি, এবং কাতলা মাছের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে গিয়া এই আপনার লার্নিয়া বা এইটা এরকমের হয়ে থাকে। আর আরেকটা জিনিস বলি যে অনেক সময় অনেক জিনিস, যেটা বিশেষ করে মুরগির পায়খানাটা অনেক বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। মুরগির পায়খানা ব্যবহার করার ফলে কিন্তু মাছের পেটে কৃমি পর্যন্ত আসে, এবং মাছের পেটে কৃমি শুধু না, মাছের দেহেও অনেক সময়, শিং মাগুর মাছের, আপনারা জানেন কি না আমি জানি না, শিং মাগুর মাছের এই যে ঘাড়ের এই জায়গাগুলোতে অনেক সময় পরজীবী থাকে, এবং এটা যাদের চোখ ভালো তারা এটা দেখলেই বুঝেন। অনেক সময় ছুরি দিয়া বা এই মনে একটা ধারালো কোনো কিছু দিয়ে কেটে এটা বের করে দেওয়া যায়। একদম এক একটার এক এক চেহারা রকমের। তো আমরা এই রকমের কোনো অপদ্রব্য যেন ব্যবহার করতে না যাই, কারণ গেলেই আমাদের এই রকমের সমস্যা হবে। আর যদি লার্নিয়ার কথাটা আপনারা বেশি করে মাথার মধ্যে রাখেন, লার্নিয়াসিস কিন্তু খুব মানে মারাত্মক, ওই পোকাটা দেখলেই ভয় লাগে, এই রকমের একটা অবস্থা। আর এর সাথে আমাদের যে জিনিসটা মাথার মধ্যে রাখা উচিত, এই 3 গেল 4 গুলি, যদি বিভিন্ন ধরনের ফাঙ্গাল ডিজিজ যেমন হয়, যেমন স্যাপ্রোলেগনিয়াসিস, বা আমরা 4 নাম্বার ধরি যে বিভিন্ন ধরনের বিভিন্ন মাছে ফাঙ্গাল ডিজিজটা মাছের দেহের মধ্যে দেখা যায় যে ওই তুলার মতন হয়ে যায়। এইটা যদি তুলার মতন হয়, বা অনেক সময় দেখা যায় যে একটা মাছ যাচ্ছে, মাছের গায়ের মধ্যে একটা সুতার মতন কিছু দেখা যাচ্ছে, সেই সুতাটা এরকমের লম্বা হয়ে যাচ্ছে, মাছটা এরকমের যাচ্ছে, পিছনে সুতা। আপনারা অ্যাকোয়ারিয়াম ফিশে খুব কাছাকাছি থেকে এই জিনিসটা দেখতে পাবেন
তো এই ফাঙ্গাল ডিজিজগুলোর ট্রিটমেন্ট কিন্তু সব ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে গোসল আর বা কপার সালফেটের কোনো গোসল। অনেক সময় অনেকে ফরমালিন ব্যবহার করতে বলেন, তো আমি ফরমালিনটার পক্ষে নেই, কারণ একটা চাষির পক্ষে এই ফরমালিন কেনা বা ডোজ মেজার করা এটা অনেক একটা টাফ জব। তো আমরা ওইটা না গিয়ে যেটা আমাদের কাছে সহজে অ্যাভেলেবল এই জিনিসটা। তবে আমি দেখছি যে বেশ কিছু ফাঙ্গাল ডিজিজে আগে কিন্তু আবার বলে রাখি যে ফাঙ্গাল ডিজিজ আপনার হইল কেন। ফাঙ্গাল ডিজিজ হইলে যে আপনার পরিবেশ দূষিত হয়ে গেছে বা আপনার খাবার ইনসাফিসিয়েন্ট খাবার উইথ ইনসাফিসিয়েন্ট ইনগ্রেডিয়েন্টস যদি হয়, তখনই কিন্তু আপনার ফাঙ্গাল ডিজিজগুলি হবে। আর পরিবেশগত দূষণ কারণে হয়ে থাকে। তো পরিবেশগত দূষণে বা ফাঙ্গাল ইনফেকশনে আমাদের যেমন শিং মাছের একটা ভালো, শিং মাছটার সাইজটা যখন 10-15 গ্রাম, 5-7 থেকে শুরু করে 10-15 গ্রাম পর্যন্ত এই সাইজটার মধ্যে শিংয়ের একটা সাংঘাতিক ফাঙ্গাল ইনফেকশন হয়। তো এই রকমের ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে সেক্ষেত্রে কপার সালফেট যদি শতকে এই 3-4 ফুট পানিতে 7 থেকে 8 গ্রাম কিংবা 9 গ্রাম পর্যন্ত দিয়ে যদি গুলায় দেওয়া যায়, পুকুরে দিয়ে দিলে কিন্তু এই ফাঙ্গাল ডিজিজটা কিন্তু চলে যায়। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কখনও পুকুরে দেবেন না। এইটা গ্রোথকে ইনস্ট্যান্ট করতে হয়। গ্রোথ স্ট্যান্ট হয়ে গেলে আপনার একটা 20-25 দিনের প্রোডাকশান মাইর, এইটা 20-25 দিনকে পারমিট করা যায় না। তো আমরা চেষ্টা করব যে এই সমস্ত ধরনের ফাঙ্গাল ডিজিজ আসলে পারতপক্ষে এই কপার সালফেট দ্রবণে গোসল বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে গোসল, আর যদি কখনো পুকুরে দিতে হয় তাহলে আমরা অবশ্যই কপার সালফেট প্রয়োগ করার কথা ভাবব। এরপরে আর একটা যে জিনিসের কথা বলি সেটা হচ্ছে যে পেট ফোলা রোগ। 6 নাম্বার আমরা বলছি চোখ পচা রোগ। আর একটা হচ্ছে যে চোখ বের হওয়া। কলমটা পুরো হয়ে গেছে। তো এই পেট ফোলা রোগ পেট ফোলা রোগের জন্য যেটা আমরা আগে করতাম, তো অ্যাকচুয়ালি পেট ফোলা রোগটা মাছের যক্ষা টাইপের একটা রোগ। মাছের যক্ষাটার হচ্ছে যে পেটটা একটা ফোড়ার মতন, আপনার ড্রপসির সঙ্গে আবার পেট ফোলা রোগকে করে না, কিন্তু এইটা পেট ফোলাটার পাশে ব্র্যাকেটে আমরা যদি ফোড়ার মতন করি তাহলে কিন্তু জিনিসটা একটু ক্লিয়ার হবে। ফোড়ার মতন, তো এটা ফিউরাঙ্কুলোসিস বলা হয়। এটা আমরা ফুরাজোলিডন নামে একটা ওষুধ আগে আমরা খাইতে দিতাম। তো এইটা এখন ব্যান করে দিচ্ছে সরকার। ব্যান করে দিচ্ছে জন্য এই ওষুধটা এখন সহজে পাওয়া যায় না। অনেক সময় ফুরাজোলিডন আই ড্রপ পাওয়া যায়, তো ওইটা দিয়ে কাজ হবে না। তো এই রকমের সবচেয়ে ভালো যে কিন্তু এই মাছটা পেলে বা মরে গেলে বা আপনারা যদি কোনোভাবে ধরতে পারেন, ধরে এটা পুঁতে ফেলাই হচ্ছে সর্বোত্তম চিকিৎসা। কারণ ওইটাকে আবার চিকিৎসা করে ওইটাকে আবার ওই পুকুরে দেওয়া, এটা আপনার এটা খুব বুদ্ধিমানের কাজ না। আপনারা এই কাজটা করবেন না। আপনারা জাস্ট মাছটা ধরে পুঁতে ফেলে দেবেন, অন্তত কমপক্ষে 1-1.5 হাত নিচে, যেন সহজে এটার কোনো অংশ যেন বাইরে হয়ে আসতে না পারে। এইটা একটা। আর এরপরে চোখ পচা রোগ একটা, সেটাও কিন্তু একটা যক্ষা রোগের মতনই একটা রোগ। সেটা হয়ে গেলে আপনারা টের পাবেন কেমন করে যে মাছটা দেখা যায় যে কোনো এক পাশে ঘুরতেছে, হয় বাম পাশে ঘুরতেছে না ডাইন পাশে ঘুরতেছে। তো যদি ডাইন পাশে ঘুরে তাহলে বুঝবেন যে ওর এই বামের চোখটা পচা, আর যদি বাম পাশে ঘুরে তাহলে বুঝবেন যে ডাইনের চোখটা পচা। তো ওই জিনিসটা, ওই রোগটাকে আমরা পুঁতে ফেলার জন্য আমরা বলি। আর চোখ বের হয়ে যাওয়া, অনেক সময় দেখবেন যে অনেক মাছের চোখ ফুল এই রকমের বড় বড় হয়ে গেছে, অনেক বের হয়ে আসছে। সরপুটির ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়। তো এগুলির প্রকৃতপক্ষে আবার ওই যে খাবারের মধ্যেই হোক আর ওই সার টারের মধ্যেই হোক, বিশেষ করে আবার সেই মুরগির পায়খানা, এইখানটায় যে ছোট্ট ছোট্ট প্যারাসাইটগুলিন থাকে, এই প্যারাসাইটগুলিন যদি কোনোভাবে মাছের দেহে গিয়া, যেমন আমাদের শরীরে যে কৃমিটা আছে,
এই কৃমির লাইফ হিস্ট্রি পড়লে কিন্তু একটা মানুষের মাথা খারাপ হয়ে যাবে যে এই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস বা লুম্ব্রিকাটস যে মানে আমাদের যে কৃমি, এই কৃমি কতবার যে লাংসের মধ্যে ঢুকতেছে একদম ছিদ্র করে, এই লাংসের মধ্যে ঢুকতেছে, লিভার ফুটা করে গিয়া স্টোমাকের মধ্যে গিয়া মানে সারা শরীরটা শুধু চাষ করতেছে। আল্লাহর এখানটায় নেয়ামত বা রহমতের ইয়েতে আমরা আসলে বেঁচে আছি, তা না হইলে এইটা তো মারাত্মক অবস্থায় হয় আর কি। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস যেটা আর কি বড় বড় রকমের ফিতারা কৃমি, মানে বড় কৃমি আর কি, যেটা হ্যাঁ, ছোটো কৃমিও যে খুব একটা ভালো তা নয়। তো এরকমের বিভিন্ন রকমের প্যারাসাইটিক ডিজিজ হইতে পারে। তো এই কোনো কারণে যদি একটা প্যারাসাইট ওর যদি ব্রেনের মধ্যে ঢুকতে পারে, ব্রেনের মধ্যে ঢুকে যে জায়গাটা অপটিক্যাল নার্ভ বলে আর কি, যে চোখের যে জায়গাটায় চোখকে কন্ট্রোল করা হয় যেখান থেকে, ওই জায়গাটায় যদি জিনিসটা ঢুকতে পারে, ঢুকলে গিয়া ওই তখন আপনার এই চোখগুলো এরকমের ফোলা ফোলা এরকমের আসে। তো এইটা এরকমের মানে সেই ওইখানটায় প্যারাসাইট মারার জন্য আপনার ওই উকুনের চিকিৎসা করার যে রকমের ইনজেকশন আছে, সেইটা কতটুকু সম্ভব হবে এটা উচিত না। আসলে যেটা উচিত সেটা হলো যে পরিবেশটাকে যেন আমরা দূষিত হইতে না দিই, এরকমের যদি না দিই তাহলে আর কি আমাদের এই সমস্যাগুলি হবে না। তো মোটামুটি এই যে রোগগুলি পাওয়া যায়, এই রোগগুলির মধ্যে এইগুলি নেই গতদিন আর এইটা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেন খাবারের ব্যাপারে কখনো কৃপণ না হই, আমরা যেন পরিবেশের মানে আমরা ওই যে অনেক সময় দেখবেন ফেসবুকে অনেক সময় দেখি যে অনেক পুকুর মানে বাঁশঝাড় গাছপালা হ্যান ত্যান হাবি সাবি এরকমের অনেক ধরনের ময়লার উৎস একটা পুকুরের মধ্যে আসে। আচ্ছা, এটা কথা ঠিক যে আপনার একটা পুকুরে যদি বিভিন্ন ধরনের জৈব পদার্থ আসেন, এবার একটু বায়োলজিক্যাল ভাষায় কথা বলি, তো জৈব পদার্থ আসার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে, বা এরকমের আসলে কিন্তু মাছের আবাদ খুব বাড়ে, এটা যেমন সত্য কথা। সেই সঙ্গে এটাও সত্য কথা যে অনেক জৈব পদার্থই আছে, যে জৈব পদার্থগুলির উপরে যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে তারা খুব ভদ্র হয়ে গেল, আর যদি ট্রিটমেন্ট করা না হয় তাহলে কিন্তু অভদ্র হয়। পোলাপান মানসিকতার মতনই অবস্থা। পোলাপানকে যদি স্বেচ্ছাচারী জীবন লাইফ লিড করার জন্য আপনারা যদি ছেড়ে দেন, তাহলে দেখবেন যে তার আচরণ হয়ে গেছে এক রকমের, আর তাকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখেন তাহলে তার আচরণ হয়ে যায় আরেক রকমের। তো আমরা এই রকমের এমন কোনো কাজ করি না যেটা আমাদের মাছের দেহ বৃদ্ধি কিংবা তার দেহের যে সুস্থতা এটাকে হ্যাম্পার করে। তো আপনার এই জিনিসগুলির মাথার মধ্যে রাখবেন। আর এই ঔষধ কেনার ব্যাপারে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ব্যাপারে ওই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যেটা ঔষধ পাওয়া যায়, এগুলিনের বেশ কয়েকটা কোম্পানির ওষুধ আছে, আপনারা হুটহাট করে হাই অ্যান্টিবায়োটিক দেবেন না, আমার অনুরোধ থাকলো। কারণ একটা মাছ সারা জীবনেই হয়তো অ্যান্টিবায়োটিক খাবেই একবার, তাকে এত হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকারটা কি? আর হাই অ্যান্টিবায়োটিক এগুলিন ভবিষ্যতে কীভাবে নেবে মানুষ, কীভাবে বুঝবে, এটা তো অনেক একটা প্রশ্নাতীত ব্যাপার। তো পারতপক্ষে আমরা যত পারি যে এই ধরনের জিনিসগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করি। মোটামুটি এগুলিন আমাদের জানা মতে, এর বাইরে আরও অনেক খুচরা খুচরা রোগ আসে। যেমন আমি গত পরশু দিন পুকুরের মধ্যে মাছ মারতে গিয়ে একটা এই সময় মৃগেল মাছ পেলাম যে একদম লিন অ্যান্ড থিন হয়ে গেছে। তো এটা হলে যে হয়তো ওর কোনো অন্তরের কোনো সমস্যা হয়ে গেছে, যে কারণে অনেক সময় দেখি যে অনেকে একটা মাছ মারা গেল, স্যার আমার একটা মাছ মরিয়া গিয়েছে, এটার কি হবে? এটার এত টেনশনে ভোগার কোনো কিছু নাই। আপনারা একটা জিনিস দেখবেন যে কোনো রোগ কোনো পুকুরে ঢোকার পর সেটা কি মহামারী আকারে যাচ্ছে নাকি একটা দুইটা, এটা তো সর্বক্ষেত্রেই। আপনার ওই যে ধানের ক্ষেতে বা কোনো ফসলের ক্ষেতে দেখবেন যে কোনো ফসলে যদি কোনো ধরনের রোগাক্রান্ত হয়, সেটা কি এর লসটা কি 20%-এর নিচে না উপরে? যদি 20%-এর নিচে হয় তাহলে আপনার চিকিৎসা করার ওখানে দরকার নেই। আর যদি 20%-এর উপরে জায়গা, তখন আপনি চিকিৎসা করবেন। তো মাছের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় টুকটাক কারণে একটা মানুষ হইতে পারে না, আমার মনে করেন যে একটা আল্লাহ না করুক একটা খুব এমন একটা রোগ হয়ে গেল যে আমি আর বাঁচলাম না। তো এইটা তো এই এলাকার কোনো সমস্যা না, এটা হলো আমার ব্যক্তি শরীরের সমস্যা। তো এরকমের মাছের রোগবালাই হইতে পারে। তো সাধারণত একটা জিনিস নিশ্চয়তা বিধান করতে চাচ্ছি, যে সেটা হলো যে আমি আগেও বলছি যে যদি কেউ
ঠিক নিয়ম মাফিক পোনা ছাড়েন, পরিচর্যা করেন, সার খাবারগুলি প্রয়োগ করেন, তার রোগবালাই হবে না। আমি যে আপনাদের এই 2 দিন যে ক্লাস নিলাম এটা হলো আপনাদের প্রতিবেশীর জন্য যদি দরকার হয়। আর এই জিনিসগুলি জেনে থাকা ভালো, কারণ কে কখন কোন পরিবেশে কোথায় কোন বিপদের মধ্যে পড়ি তা তো আমরা বুঝতে পারবো না। এই জন্য জিনিসগুলি জানা থাকলে আমরা নিজেদেরও যেমন সচেতন থাকতে পারবো, আবার আমাদের কোনো প্রতিবেশী ভাই তাদেরকেও আমরা সচেতন করতে পারবো। তো আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন প্রশ্নোত্তর পালায় যাব। আপনাদের কি ঝাপসা এখনো লাগতেছে? আমি দেখি নাই, ফরাদ আহমেদ সাহেব বলছিলেন যে ঝাপসা লাগতেছে। তো এখনো কি ঝাপসা ভাবটা আছে ক্যামেরার? আচ্ছা যাক। তো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তর পালা আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন আসছে রত্না বানুর কাছ থেকে। তিনি বলছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বাবা। প্রশ্ন নাম্বার 1 হচ্ছে যে খাবারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কি মাছের বৃদ্ধি কমে যায়? রোগের কারণে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর মাছের কি বাড়তি কোনো যত্ন নিতে হবে? অনেক ধন্যবাদ আপনাকে। আগে একটা সময় ছিল যখন মাছকে অক্সিটেট্রাসাইক্লিন ক্যাপসুল আমরা খাওয়াইতাম একদম, এবং ক্যাপসুল খাওয়াইতাম, যেটাতে দেখা যাইতো, আমি নিজে দেখছি এটা, যে তখন এই অ্যান্টিবায়োটিক খাওয়াইলে মানে মাছের বৃদ্ধি প্রায় 18 থেকে 25 দিন পর্যন্ত এটা বন্ধ হয়ে থাকতো। কিন্তু বৃহত্তর লাভের আশায় যে আমার মাঝখানে গিয়ে একটা মাছের রোগবালাই হয়ে গেছে, তো এই রকমের ক্ষেত্রে আমরা করলেও ওই জাস্ট একটা ভালো কিছু আশায় এই জিনিসটা আমরা করতাম। কিন্তু পরবর্তীতে আবার যেটা করা হলো সেটা হলো যে অ্যান্টিবায়োটিকগুলিনের মধ্যে অ্যাটিনিউয়েশন বলে আর কি, সেটা হচ্ছে একটা পরিবর্তিত রূপ, যেটা করলে ওই গ্রোথটা হ্যাম্পারটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ বিশেষ কোনো ক্ষতি হয় না। তবে অ্যান্টিবায়োটিক ইজ অ্যান্টিবায়োটিক, ওকে তো অ্যাভয়েড করা দরকার, কিন্তু যদি আমাদের নাই অ্যাভয়েড করা যায় তাহলে কি করা যাবে? সেই জন্য আমরা জীবনে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি। তো এইটা পরবর্তী কোনো যত্ন নেওয়ার দরকার নেই। শুধু ওই যে পুকুরের যে পরিচর্যাটা, সেটা হয়তো আপনি আজ থেকে আরও 10 দিন পরে করতেন, এইটা 10 দিন পরে না করে এখন একটা বুস্টার ডোজের মতন আর কি করে দিলেন। আবার পরবর্তীতে আবার সেখান থেকে 1 মাস বা 25 দিন পরে যেটা করতেন ঠিক সেই রকমের যে চুন এবং লবণ প্রয়োগের ব্যাপারটা, এইটা যদি আমরা করি তাহলেই কিন্তু একটা ভালো সাপোর্ট পেয়ে যাবে মাছ। অনেক ধন্যবাদ বাবা।
এরপরে মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের প্রশ্ন হচ্ছে যে স্যার আমার একটি পুকুরে পাতা পড়ে, পাতাকে কিভাবে জৈব পদার্থে রূপান্তর করা যায়? খুব যায়, কিন্তু পুকুরের মধ্যে এটা করা যাবে না ভাই। আপনার এখানে চেষ্টা করতে হবে যে পুকুরের থেকে পাতাগুলি উঠায় পাড়ের মধ্যে নিতে হবে। আর এইটা আপনি অবশ্য লিখেন নাই যে এটা আপনি কোন গাছের পাতা, তো যে গাছের পাতাই হোক, যদি ইউক্যালিপটাস না হয়, যদি ইউক্যালিপটাস না হয় তাহলে অন্যান্য গাছের পাতা, যেমন কাঁঠাল পাতাকে করা যায় না, যে পাতাগুলি সহজে পচনযোগ্য। আপনি একটা কাজ করতে পারেন যে আপনার গাছের পাতা আপনার পুকুরে পড়তেছে, সেক্ষেত্রে যদি আপনি পাতাগুলি আবার সংগ্রহ করে তল থেকে উপরে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনি পুকুরের পাড়ে রেখে এখানটায় একটু চুন কিংবা আপনার একটু ইউরিয়া যদি ছিটায় দেন, তাহলে জিনিসটা পচে আপনার একটা সার তৈরি হবে, বা একটা গর্ত পুকুরের মধ্যে সেখানে রাখতে পারেন। আর একটা কাজ করতে পারেন যে যদি আপনার সেরকমের হয় যে কোনো নেট সেট করে, অনেক সময় কিন্তু নেট এরকমের পাওয়া যায়, নেট সেট করে যদি আপনি পাতাটাকে আটকায় দিতে পারেন, আপনি সেটাও করতে পারেন। কিন্তু এই যে কাঁঠাল পাতা যদি হয় বা এরকমের অন্য পাতা, যে পাতাগুলি সহজে পচে না, এই রকমের পাতা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটু সরায় একটু ডাম্প করে রাখলেন বা সরাই দিয়ে রাখলেন, পরে এটাকে বার্ন করে দিলেন, দরকার হলে তার সাইডে আপনি আবার সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু পুকুরে ভাই কোনোভাবেই এটাকে পচানো যাবে না। আর আপনি যতই পরিষ্কার করেন না কেন, তারপরেও কিছু পাতা আপনার পুকুরে থাকবে, সেইটাকে পচানোর জন্য আপনি একটু হয়তো বাড়তি চুন, বিশেষ করে ওই জায়গাগুলোর উপর দিয়ে আরেকটু ডোজ মারবেন আর কি। পুরা পুকুরে তো ছিটাইলেন চুন, ছিটানোর পরেও কিন্তু যে জায়গাগুলোতে আপনার এরকমের পাতা পড়ে একটা পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গাটার উপর দিয়ে একটু বেশি করে যদি আপনি চুন ছিটায় দেন, তাহলে কিন্তু আপনাদের এই পাতাজনিত সমস্যাটা একটু রেহাই পাবেন। তো ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্ন হচ্ছে আহমেদ রনি সাহেবের প্রশ্ন হচ্ছে যে স্যার চিংড়ির রেণুর জন্য পুকুর প্রস্তুত করব কিভাবে এবং শতকে কি পরিমাণে রেণু দেওয়া যাবে? আপনাকে ধন্যবাদ রনি সাহেব। আপনার চিংড়ির রেণুর জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে, আমি তো জৈব পদার্থ দেওয়ার পক্ষে, জৈব সার দেওয়ার পক্ষে। যেমন আপনার খৈল জাতীয় পদার্থ, মানে খৈল আমার মনে হয় যে বেস্ট। এইটা যদি বিঘায় আপনার 8 থেকে 10 কেজি খৈল দিয়ে দেন, আর এর সঙ্গে যদি গোবর দিয়ে দেন, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার যে পিলেট ফিড যেটা আছে, এই পিলেট ফিড আপনি 1 বিঘা চিংড়ির রেণুর জন্য শুধু না, অনেক মাছের জন্যই আপনার পিলেট ফিড, মনে করেন যে 1 বিঘার জন্য 4-5 কেজি পিলেট ফিড একটু ইউরিয়া দিয়ে কিংবা ওই যে ইস্ট, ওই যে করে আপনার কি বলে এটা, ওই মোলাসেস, এইটা দিয়ে আপনি এরকমের করলেন, পুকুরে পানি উঠাই দিলেন, পানি উঠাই দিয়েই আপনি মনে করেন যে ওই দিয়ে দিলেন আপনার ওই ব্রায়ান মোলাসেস ইস্টের ব্যাপারটা, এইটার মানে ওই যে ফার্মেন্টেশন করে আপনি এটা পুকুরে দিয়ে দিলে সেটাও কিন্তু চিংড়ির জন্য এটা হয়। আর হচ্ছে যে ওই পিলেট ফিড যদি আছে, এটার মনে করেন যে 4-5 কেজি পিলেট ফিড নিয়ে এইটার সঙ্গেও আপনি কিন্তু ফার্মেন্টেশন করে আপনি যদি দেন, তো ফার্মেন্টেশন করে দিলেও এক ধরনের সুবিধা আসছে। আর যদি তা না হয়, একদিন ভিজায় পচায় তারপরে আপনি ছিটায় দেন, সারা পুকুরের কিনার দিয়ে যদি ছিটায় দেন, তাহলে খুব তাড়াতাড়ি টিউবিফেক্স তৈরি হয়ে যাবে। এইটা মাছ চাষের জন্য খুব ভালো। আর কি পরিমাণ রেণু দেওয়া যাবে, এটা তো আমাদের রুই কাতলা মৃগেলের মতনই আর কি অ্যাসেস করা যাইতে পারে। কিন্তু আপনি তো রেণু তো আর আপনি একদম রেণু পাবেন না, আপনি পোস্ট মানে আপনি পিএল ফর্মে পাবেন আর কি। পিএলটা তো কত আপনার, যেমন ওই যে 15 থেকে 20 গ্রাম সাইজ ওই সংখ্যা, এইটা এরকমেরও আপনি দিতে পারেন, আপনি দিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন। আর আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অ্যারেটর থাকলে একক গলদা কত কেজি উৎপাদন করা যাবে? আসলে তো এই জিনিসগুলি না আমাদের ঠিক সেইভাবে প্র্যাকটিসের মধ্যে নাই। আর আমারও ঠিক গলদার ওই এরিয়ায় আমার এই রকমের, আমি সেরকমের কাজ করার সুযোগ সুবিধা পাই নাই। তবে আমার মনে হয় যে আপনাদের সামর্থ্যের মধ্যে আপনারা যদি মনে করেন যে শতকে
15 কেজি কি 10 কেজি যেটাই করতে পারেন না কেন, ওই আপনারা এর দ্বিগুণের কাছাকাছি তো করতেই পারবেন। এটা তো আপনার চিংড়ি অনেক মানে যদিও অনেক নরম মাছ, তবুও আবার অনেক শক্ত, অনেক দিক থেকে শক্তও বলা যেতে পারে। দ্বিগুণের কাছাকাছি করতে পারবেন। এখন আপনার সামর্থ্যে আপনাদের প্র্যাকটিসে যেটা হয় তার ডাবল হবে। এখন যদি আপনার 10 কেজি হয় তাহলে 20 কেজির কাছাকাছি হবে। যদি 15 কেজি করতে পারেন তাহলে আপনি ধরেন 25-30 কেজির মতন যেতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই গলদার পেট বলেন আর বাগদার পেট বলেন, এদের পেট কিন্তু ভাই সবসময় ঠান্ডা রাখতে হবে, ভরা রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার এটা হবে না। এই ক্যানিবালিজমটা খুব খিদা, মানে গলদার যদি খিদা, আপনি এটা আমার থেকে আরও অনেক ভালো জানেন যে গলদার কোনো মতে যেন খিদা না পায়, ওর পেট সবসময় ভরায় দিতে হবে। আপনার এই কাজটা আপনাকে করতেই হবে। আপনি ধরেন মনে করেন যে 20-25 পর্যন্ত যেতেই পারেন, আপনাদের বর্তমান সামর্থ্যের দ্বিগুণের কাছে যেতে পারবেন, সেটা যে মাসেই হোক না কেন। আপনাকে ধন্যবাদ ভাই। এরপরের চিঠিটা হচ্ছে আবু হানিফ সাহেবের। উনি বলছেন যে স্যার কালচে পানি পরামর্শ দিয়েছেন, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। যে শুধু ডিএপি দিতে বলছে স্যার, আমি পুকুরটা ভিডিওতে দেখেছি, পানি একটু কালচে জন্য গোবর এবং খোল 4 দিন হলো নিজে রেখেছি দেওয়ার জন্য। আমি পুকুরটাতে মানা করছি, স্যারের কাছে শুনবো তারপর দেবো, এই জন্যই গোবর খৈল আমি ভিজিয়ে রেখেছি। এবং কি করব স্যার, এখন গোবর খৈল যদি ভিজায় রাখা থাকে তাহলে আপনি নিঃসন্দেহে দিয়ে দেন, কারণ আপনার যে কালচে রংটা যেটা আপনি দেখতেছেন, এই কালচে রং কিন্তু কালচে নয়। আসলে ওনারা বলতে হয়তো একটু করতে পারছেন, মানে রংটা কালচে নয়, এটা আসলে হবে ধূসর, অ্যাশ কালারের। এবং এই অ্যাশ কালারটার ঘটনাটা হচ্ছে যেমন মানুষের মধ্যে যেমন আমরা বহু বর্ণের মানুষ না, জু প্লাঙ্কটনের মধ্যে আপনার বহু ধরনের জু প্লাঙ্কটন আছে। কোনোটার কালারটা এরকমের খড়ের রং আসে, কোনোটা অফ হোয়াইটের কালার আসে, কোনোটার একটু গ্রে গ্রে অ্যাশ মানে ঠিক এই রকমের আসে। আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনি ওই ডিএপি তো আপনার ওখানটায় আসেই, আর যদি গোবর খৈল দেওয়া ভিজায় দেওয়া থাকে ওইটা আবার দিয়ে দেন, ও আবার বেশি করে হবে, ভালো হবে, মাছ খাবে। আমি জানি না আপনার স্বাস্থ্য কী রকমের, আপনার স্বাস্থ্য যে রকমেরই হোক, মাছের স্বাস্থ্য ইনশাল্লাহ অনেক ভালো হবে আশা করছি। আপনাকে ধন্যবাদ। ভয়ের কোনো কারণ নেই, রুটিন কাজ করে যান। এরপরে বলছেন সোহেল মাসুদ সাহেব বলছেন যে স্যার ড্রপসি রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে যদি আরেকবার বলতেন। আসলে একদিন বিভিন্ন ধরনের ফাঙ্গাল, সোহেল মাসুদ সাহেব, বিভিন্ন ধরনের ফাঙ্গাল ব্যাকটেরিয়াল এইগুলিনের কম্বিনেশনে আপনার এই 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 রোগগুলি হয়, ড্রপসিও তার মধ্যে একটা অন্যতম। এইটা আপনার লক্ষণটা হচ্ছে এরকমের যে পেটটা ফোলা, পেটটা ওই যে আগে আমাদের দেশে যে ভুরিয়া মানুষ যেমন থাকতো ঠিক সেই রকমের। আপনার গত দিনের ক্লাসটা হয়তো আপনি বোধহয় মিস কোর্সের জন্য আপনি এর ছবিগুলি দেখতে পারেন নাই। আপনি গত দিনের ক্লাসটা আপনি আরেকবার দেখেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আর লক্ষণটা জাস্ট পেট ফোলা, সিলভার কার্পের আইস মানে পাখনাগুলি চিরে যাওয়া, পুঁটি মাছের চেহারাটা হইল গিয়ে একেবারে মানে পেট হেভিছে ফোলা, গ্রাস কার্পের পেটটা বেশি মাত্রায় থলথলে হয়ে যাওয়া, এই জাস্ট এইগুলি নিয়ে আর কি এরকমের। আপনি হয়তো ওই গত দিনের ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। এরপরে ফরাদ আহমেদের চিঠি বিরাট বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় স্যার, গ্রুপে সবগুলি লাইভ ক্লাস থাকলে আমাদের জন্য ভালো হয়। অনেক ক্লাস করেছি, সব কিছু একসাথে মনে রাখা সম্ভব না। 10 বিঘা পুকুর মাছ চাষের জন্য লিজ নিয়েছি। যে কোনো সময় পুকুরে মাছের সমস্যা হতে পারে, তখন টপিক দেখে সমস্যার সমাধান করতে পারবো, নইলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য সবগুলো ভিডিও গ্রুপে রাখলে ভালো হয়। আমরা সিক্রেট গ্রুপের সদস্যরা যে কোনো সমস্যায় ভিডিও দেখে জ্ঞান অর্জন করতে পারবো। পাশাপাশি শ্রদ্ধেয় কাজী আবেদ লতিফ মহোদয় যখন আমাদের নাম ধরে প্রশ্নের উত্তর দেন, তখন কি যে ভালো লাগে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমাদের শিক্ষার্থীদের গৌরবের বিষয় যে এটা স্যারের সাথে আমাদের সোনালী স্মৃতি অর্জন। অবশ্যই আমি থাকবো না, আমার তো বয়স 58 পার হয়ে গেছে,
তারপরেও আপনাদের মনের মধ্যে কারো কারো মনের মধ্যে তো থাকবেই, ভিডিওগুলি যেন গ্রুপে রাখা হয়। আচ্ছা, আপনি যখন এটা বলছেন ফরাদ আহমেদ সাহেব, আমরা ইয়ে করছি, কিন্তু আমার যেটা অনুরোধ থাকবে সেটা হলো যে টপিকস বেসিস আলাপ আলোচনা করার জন্য আপনার এই জিনিসগুলি আপনার সবচেয়ে নিজে লিখলে খুব ভালো হয়। ফরাদ আহমেদ, সুনামগঞ্জ। আর আপনি ভিডিওগুলি যে লং টার্ম রাখতে বলছেন, তাহলে আপনাকে বলি, আমার এই ভিডিওগুলি এপাশ ওপাশ করার জন্য আপনারা এই যে 50-60 জন যে ছাত্রছাত্রী যে আমার আছেন, এর থেকে কয়েকশো জন বসে আছেন এই ভিডিওগুলি সরানোর জন্য আপ্রাণ আকুল চেষ্টা করার জন্য। তো আমি আমার জিনিসগুলো পাইরেটেড কেন হইতে দেব? এটা তো সঙ্গতভাবেই স্বাভাবিক যে এই কথাগুলি তো আমার। তো এই এই অনেকগুলি টেকনিক্যাল কারণেই আমরা এই জিনিসগুলি চিন্তা করছি। তবুও আপনি যখন বললেন তখন আমরা চিন্তা করে দেখব। কিন্তু সমস্যা হচ্ছে এই রকমের যে আমার এই স্কুলে প্রায় 200-250 ছাত্র চলে আসছিলেন, তারা সব পরিষ্কার হয়ে গেছেন, কারণ তারা ছাত্র ছিলেন না, তারা ইউটিউবের চ্যানেল মালিক। তাদের ধারণা ছিল যে ক্লাস হোক যেমন তেমন, আমরা এই ভিডিওটা পেয়ে আমরা আমাদের চ্যানেলে চালাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে একজনকার ইয়া তো আরেকজনের চালাইতে পারে না। আর আমি আপনাদের এই ক্লাসগুলি রাখতে চাই না এই জন্য যে পরবর্তীতে এই জিনিসগুলি নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে, এই জন্যই আর কি আমি এটা রাখি নাই। তবে আপনি যখন বলছেন যদি সেরকমের কখনো সুযোগ সুবিধা হয় আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। ধন্যবাদ ভাই। এরপরে মলয় কুমার বিশ্বাস, তিনি বলছেন যে চাপের পোনার ক্ষেত্রে শতকে সর্বোচ্চ কতটা মাছ ছাড়া যাবে? চাপের, আপনি যদি পোনাকে চাপে রাখতে চান তাহলে 250 থেকে 400টার মতন আপনি রাখতে পারবেন। আর যদি চাপের পোনা আপনার পুকুরে ছাড়তে চান সেক্ষেত্রে আপনার নিজস্ব সিদ্ধান্ত হবে যে আপনি শতকে 10টা পারবেন না 20টা পারবেন, সেইটা আপনার উপর নির্ভর করবে। তবে আপনি যদি চাপে রাখতে চান, পোনাকে পরবর্তীতে আপনি বিক্রি করবেন পোনা হিসেবেই, সেক্ষেত্রে আপনি 250 থেকে 400টা পর্যন্ত রাখতে পারেন। এইটা গভীরতাটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড 4-5 ফুট, 5 ফুট গড়ে অন্তত পানি থাকতে হবে ভাই। মলয় কুমার বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। সোহেল মাসুদ সাহেবের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তেলাপিয়ার পিঠে পাখনার গোড়ার দিকে সাদা দেখা যায়, তা কোন রোগের লক্ষণ এবং তা কেন হয় এবং করণীয় কি? এইটা সোহেল মাসুদ সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। এইটার কিন্তু সমস্যাটা 2 রকমের দেখা গেছে। সেটা হলো যে তেলাপিয়ার পাখনার পিঠের পাখনার গোড়ার দিকে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন আমি দেখছি, টুকটাক দেখছি, এটা ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়। আর যদি এমন হয় যে আপনি উকুনের কথা বলে থাকেন তাহলে তো সেটা উকুন। তো যেটাই হোক না কেন এটা রোগ তো রোগই, তবে এটা কিন্তু মহামারী আকারে ঠিক সেরকমের দেখা যায় না, এক একটা মাসের মধ্যে দেখা যায়। তো এটা যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তো সেক্ষেত্রে একটা কপার সালফেটের একটা ডোজ যদি করা যায়, শতকে 7 থেকে 8 গ্রাম করে, যদি 4 ফুটের মতন পানি থাকে, এইটা করলেও এটা ফাঙ্গাল ইনফেকশন হলে এটা থাকবে না। তবে তেলাপিয়ার ওই যে আপনার লেগ ভাইরাস কি এটা ওটা অনেক কিছু ওনারা রোগের কথা এখন বলতেছেন। আমার কাছে লাগে যে এই রোগগুলি প্রকৃতপক্ষে এনাদের সেধে আনা রোগ। মাছের ঘনত্ব দেবেন তার সীমার, পরিবেশ পরিস্থিতি এবং মাছের যে একটা স্বাভাবিক জীবন যাপন করার মতন যে পরিবেশ দরকার, এই পরিবেশটাকে এক্সিট করে আপনি প্রকৃতিকে চ্যালেঞ্জ করে যখন আপনি কিছু করতে যাবেন তখনই আপনি কিন্তু একসময় বিপত্তিতে পড়বেন। ওই রবিবাবুর একটা আমরা কবিতা পড়ছিলাম যে জীবনটাই কি 16 আনাই মিছে। তো এক সাহেব ওই নৌকার মধ্যে চড়ে গিয়ে মাঝিকে জিজ্ঞেস করতেছিলেন যে মাঝি জানো যে সূর্য ওঠে কেন আর সূর্য কেন ডোবে, চাঁদ কেন ওঠে আর ডোবে? মাঝি বলে না রে বাবু না। আমরা একটা ছোটোবেলায় এরকমের কবিতা পড়ছিলাম। তারপরে কেন এটা কেন ওই রকমের হয়, জোয়ার ভাটা কেন হয়, সব পণ্ডিতি প্রশ্ন জিজ্ঞেস করা শুরু করছে আপনার একজন মাঝিকে। মাঝি খালি শুধু মাপ চায় আর মাপ চায়, যে না রে বাবু না। তো তখন মানে শহুরে বাবু বলে যে তাহলে তো 4 আনাই মিছে, এরপরে বলে যে তোর 8 আনাই মিছে, তারপরে একসময় বলে যে তোর 12 আনাই মিছে। এমন সময় নদীতে ঝড় উঠে যায়। ঝড় উঠার পরে এবার মাঝি বলে যে বাবু সাঁতার জানো বাবু? তারপরে বলছে না রে মাঝি না। তাহলে এখন দেখি বাবু তোমার তো জীবনের 16 আনাই মিছে। আমাদের যে বড় বড় বাবুরা আছেন যারা এরকমের লোভের বশবর্তী হয়ে কোনো কিছু হিসাব না করে
মানে এত অপরিমিত মাত্রায় আপনার প্রকৃতিকে চ্যালেঞ্জ করে ফেলেন, যেটা সামলাইতে গিয়েই কিন্তু এত রোগবালাই দেশে আসছে। এবং আমাদের এই সমস্ত লোভী মানুষের কারণেই কিন্তু আমাদের এই রোগবালাইগুলি আসছে, যে কারণে অন্যেরা সাফার করতেছে। কারণ আমার একটা রোগাক্রান্ত মাছের পুকুরে জালটা টানার পরে এই জালটা কিন্তু আপনার ওখানে যায়, আপনার পুকুরে ওই রোগটা ছিল না, আমার এখানে রোগ এবং জীবাণু, রোগের জীবাণু তৈরি হয়ে গেছে, হেভি কন্টামিনেশন চলতেছে। এইটা নিয়ে গিয়ে আমার জাল, ওই জেলের জাল গিয়ে আপনার পুকুরে যখন দেয়, তখন আপনি সুস্থ স্বাভাবিক মানুষটাও আপনি অসুস্থ হয়ে যান। তো এই জিনিসগুলি আমাদের খেয়াল করা দরকার। মানে ডেন্সিটিটা, পপুলেশন ডেন্সিটি একটা অন্যতম ব্যাপার। আপনাকে ধন্যবাদ ভাই সোহেল মাসুদ সাহেব। এরপরে আমাদের প্রশ্ন আসছে বাবলু ধারার প্রশ্ন। নমস্কার স্যার। নমস্কার ভাই, কেমন আছেন? ভালো আছি। আমার প্রশ্ন নাম্বার 1, এই সময় কি খৈল গোবর পচা ডিএপি 15 দিন অন্তর অন্তর দিতে পারেন? ইয়েস, আপনার পুকুরে যদি মাছের উপস্থিতিজনিত কারণে যদি পানির রং সাদা হয়ে আসে, সেক্ষেত্রে আপনি এইটা দিতেই পারেন, কোনো সমস্যার কোনো কারণ নাই। বরং দিলে এটা লাভ, এবং এটা আপনার দেওয়া দরকার, এটা দরকার। কারণ এখনও সেই শীত আসে নাই যে মাছ কাপটি লেগে গেছে, কিংবা মাছের মুভমেন্ট বন্ধ হয়ে গেছে, কিংবা সূর্যের আলো একদম স্টপ হয়ে গেছে। আপনি এটা দেন। আর একটা হচ্ছে যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অটোব্রান চিটাগুর এই ডোজটা কি মাঝে মাঝেই দেব? মিশ্র কার্প মাছে কিছু শিং আছে, কোনো সমস্যার কিছু নেই। আপনারা এই কাজগুলি করেন, আপনাদের সম্পূরক খাদ্য প্রয়োগের প্রয়োজনীয়তাটা অনেক কমে যাবে। অনেক সময় দুঃখ লাগে, আবার হাসিও পায়। অনেকে বলেন যে সার দেওয়ার পরে মাছ খাচ্ছে না, মানে মাছ খাচ্ছে না, তো উনি বোধহয় আমার উপরে অভিমান করে ফেলছেন। বাবলু ধারা, আপনাকে বলছি যে অভিমান করে ফেলছেন যে মাছ এখন খাচ্ছে না, মানে আপনার বুদ্ধি শুনেই কি আমার মাছের খাওয়া কমায় দিল? আরে ভাই, প্রথম থেকে তো আমি একটা জিনিস আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি, যে আপনার পুকুরে মাছ যে আবাদ করতেছেন, তার যে খাবারগুলি আপনি দিচ্ছেন, এই খাবারের মানে সম্পূরক খাদ্য প্রয়োগের মাত্রাটা কিভাবে কমায় নিয়ে আসা যায়। আপনার চারপাশের সহজলভ্য যে সস্তা দামের যে জিনিসগুলি না আছে, এই জিনিসগুলি ব্যবহার করার মাধ্যমে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই যে এই ধরনের ট্রিটমেন্ট। এবং এই ট্রিটমেন্ট করলেই প্রাকৃতিক খাবার যখনই বেশি তৈরি হয়ে যাবে, তখন আর আপনার সম্পূরক খাদ্য আর ওরা সেরকমের ব্যালেন্স ডায়েট হোক আর যাই হোক, ওটা তখন আর তোরা খাবারের প্রবণতা থাকবে না। কারণ ব্যাপারটা দেখেন, একটা মাছ যখন হা করে, তার শ্বাস নেওয়ার জন্য হা করার সাথে সাথেই সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার এটা ওর মুখের মধ্যে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে গিয়ে ওর মুখটা বন্ধ করে, এবং সে মুখটা চাপ দেয়। সে তার যে থুতনির নিচের যে অংশটা, এটাতে চাপ দেয়। যখন চাপ দিলে ফুলকার 2 পাশ দিয়ে কানকুয়ার পাশে মধ্যে যে ফুলকা সেট করা থাকে, এইটা খুলে যায়। খুলে গেলে পানিটা বের হয়ে যায়, আর একসঙ্গে 2টা কাজ হয়। সেটা হলো পানিতে অবস্থিত দ্রবীভূত অক্সিজেন যেটা আছে, সেইটা তার রক্তের সঙ্গে মিশে তার শ্বাস নেওয়ার কাজটা হয়। আর এমন করে ঝালর বানানো আছে, ছাঁকনি সিস্টেম আল্লাহ তাআলা বানাই দিয়েছেন, সেখানে যা যাবতীয় খাবার আছে, খাবার দ্রব্য যা কিছু আছে, সেগুলি সব আটকায় যাবে। তো একটা মাছ কি করে, প্রথমে মুখটা পানি নেয়, পানিটা নেওয়ার পরে চাপটা দেয়, চাপটা দিলে পানিটা 2 পাশ থেকে বাড়া হয়ে গেল, আর শ্বাসকার্যের কাজটাও চললো, আর ওখানে যে খাবার যেটা আছে সেটা কোত করে গিলে ফেললো। এই যে কোত করে গিলে ফেললো, এইটা তো ওকে তো ওই ফুল টাইম এই কাজটা করতেই হচ্ছে। তা আপনি এখন ভরা পেটে আমাকে খাবারের কথা বলতেছেন কেন? ব্যাপারটা হইলে এই রকমের। আমাদের চাষি ভাইরা অনেকে বুঝতে পারে না, যেভাবে যে যাকে যেভাবে বুঝান ঠিক সেইভাবে বলেন যে কি খাবার কমে যাচ্ছে। উনি হয়তো গিয়ে একটা ঔষধের দোকানে বললেন যে ভাই আমার মাছের খাবার যে কমে, মাছ যে খাবার খাওয়া কমায় দিল, তার কি হবে? তখন সাথে সাথে ঔষধের দোকানদার বলল যে আমাদের বাংলা সিনেমার স্টাইলে, পাইছি তোরে, এইবার ধর্মু তোরে আমি করে। সে বলবে যে আপনার মাছের খাবার বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি একটা ভিটামিন দিয়ে দেন, আপনি এর সঙ্গে একটু এইটা দিয়ে দেন, একটু ওইটা দিয়ে দেন, আপনি আর যা কিছু করেন আর না করেন, আমার পকেটটা একটু ভরাই দিয়ে যান, আমি আপনার আপন লোক, আপনি এটা দিয়ে দেখেন, আমি তো আসি, আমি দেখি কি হয়, আপনি আবার আমাকে জানান, মানে আবার তোরে আর একবার কোবামু, যতবারে পামু ততবারে কোবামু। তো আমার ব্যাপারটাগুলো আমি এই জিনিসগুলি একটু কাছ থেকে কিংবা পাশ থেকে অনুধাবন করার চেষ্টা করছি, যে একটু ব্যত্যয় কোনো কিছু ঘটলেই যাকে জিজ্ঞেস করতেছেন তিনি একজন ব্যবসায়ী, আর তার এই যেই আপনি তাকে মানে
বাঁচাও আমার, তার গানের মধ্যে যখন গিয়ে আপনি পড়লেন আয় তোরে বাঁচাইতেছি, বেটা তোরে বাঁচাবো যেমন তেমন, আমি আগে বাঁচি। এই ঘটনাটাই ঘটে আমাদের সারা দুনিয়া জুড়ে। তো আপনাদের এই জিনিসগুলি যদি আপনাদের জানা থাকে না, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনি এই জিনিসগুলি মানে চর্চা করেন, রপ্ত করেন, তাহলে আপনাদের মধ্যে জিনিসগুলি যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে মাছ কেন কম খাচ্ছে। এটা খুব একটা যে মারাত্মক ব্যাপার তা নয়, এটা প্রাকৃতিক খাবারটা যথেষ্ট পাচ্ছে, মুখ প্রতিবারেই তার মুখ খোলা মাত্রই ঢুকতে যাচ্ছে, যে কারণে সে আর পরবর্তীতে আমার পেট ভরা, তো আপনি এবার পোলাও দেন আর কোরমা দেন, আমার তাতে কিছু যায় আসে না। তো আচ্ছা ঠিক আছে, এতক্ষণ জোর করতেছেন, একটু খাইলাম, এই কারণে দেখা যাইতো যে যেখানে 10 কেজি খাইতো সেখানে হয়তো 5 কেজি খাচ্ছে। এইটা নিয়ে টেনশন করার কিছু নেই, আপনি চালায় যান আপনার ট্রিটমেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনার জন্য একটা গল্প শুনে গেল। আবু হানিফ সাহেব বলছেন যে এই তো অ্যাশ কালার, তো আপনারা ওই আপনি দেখে বলতেছেন অ্যাশ কালার, আমি তো না দেখে বলতেছি অ্যাশ কালার, যে আসলে আপনার কালচে পানি নয়। আর কালচে পানি তখনই হয় যখন এখানে চুনটা ঠিক মতন প্রয়োগ করা হয় না, অথচ ওর পুকুরের পাড় থেকে মানে পুকুরের পাড় থেকে যথেষ্ট জৈব পদার্থ যখন পুকুরের মধ্যে গড়ায়া যায়, তখন এই কালচে রঙটা আসে। তা না হলে যখন জুপ্লাঙ্কটনের আধিক্য হয় তখনও কিন্তু জাস্ট অ্যাশ কালারের একটা মানে ভাবটা বোঝা যায় না। এটা দোষের কিছু নাই, এরকমের হতে পারে, এটা কোনো সমস্যা নাই। আপনি আল্লাহর শুকর করেন, এটাই আপনার জন্য ভালো হবে। আবু হানিফ সাহেব, এর পরের প্রশ্নটা হচ্ছে কামরুজ্জামান সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে শিং মাছের পুকুরে খাবার সাধারণত রাতে এবং ভোরবেলায় দেওয়া হয়, শীতকালেও কি একই সময় দেব নাকি বিকালবেলায় দেব? কামরুজ্জামান সাহেব, যদি শিং মাছকে ছোটোবেলায় ও তো একটু নিশাচর টাইপের, কিন্তু যখন বড় হওয়ার সাথে সাথে যদি খাদ্যের অভ্যাসটা যদি পরিবর্তন করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার শিং মাছ কিন্তু দিনের বেলায় সমানে খায়। আমি বহুত প্রজেক্টে দেখছি এইটা সমানে খায়। আপনার এটা টাইমটা আস্তে আস্তে গড়ায় নিয়ে আপনারা হয়তো সকালবেলা দেন, আবার ধরেন বিকালবেলা দিলেন, যদি এইটা করতে পারেন কোনো সমস্যার কিছু নেই। তবে অবশ্যই 2 বেলা দিতে হবে মাছকে, শিং মাছকে, এইটা একটু ওর একটু কেয়ারটা বেশি নিতে হয়। ফরাদ আহমেদ সাহেব, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা লিখে রাখার চেষ্টা করেন, আমার এই আমার এই ক্লাসগুলি লিখে রাখার চেষ্টা করেন, তাহলে আপনারা গেইনার হবেন। আপনার ওই দেওয়া হয় না, ওই যে আপনার এই মোবাইলের যে আপনি ক্লাস যে করতেছেন, এই ক্লাসে দেখে এইটা মাথায় ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেটা হলো যে আপনার বুঝতে হয়, তারপরে স্মৃতিচারণ করতে হয়, কোথাও একটু নোট রাখতে হয়। যেমন ধরেন আজকের মানে মনোবিজ্ঞানীরা যেমন বলতেছেন যে টেলিভিশন কিন্তু মানুষকে খুব একটা বেশি আনন্দ দিতে পারে না, এবং যেটা দেয় সেটা খুব তাৎক্ষণিক। নট অনলি দ্যাট, বাচ্চাদের জন্য বলা হচ্ছে যে টেলিভিশন এদের জন্য এটা মানে আত্মঘাতী একটা ব্যাপার স্যাপার। বাচ্চাদের পড়াশোনার মাত্রাটা বাড়ানো উচিত, এবং মানে তার মেমোরিতে নিয়ে আসা উচিত, যে তার চর্চার মাধ্যমে সে যেন এই জিনিসটা মাথার মধ্যে রাখতে পারে। শুধু এই যে নেটে বা টেলিভিশনে এটা হয় না। তো আপনারা এই জিনিসগুলো করবেন, তাহলে আপনারা দেখবেন যে ভালো হবেন, গেইনার আপনারা হবেন। আমি কিন্তু আমি বাউবির একজন শিক্ষক ছিলাম দীর্ঘদিন, আমি প্রায় 15 বছর শিক্ষক ছিলাম। আমি পরে কাজের চাপের জন্য আমি আর এটা রাখতে পারি নাই বা রাখি নাই। এবং আমি অ্যাডাল্ট লার্নিং অর্থাৎ বয়স্ক মানুষের যে শিক্ষা, আমাদের দেশে তো বয়স্ক শিক্ষার নামে বিভিন্ন রকমের কি বলবো, এটা কোনো প্রোগ্রামের মধ্যে পড়ে না। এটা ওই কিছু লোক দেখানো বা পরিসংখ্যানকে এনরিচ করার মতন কিছু ঘটনা ঘটে। কিন্তু সারা পৃথিবীর সব জায়গায় কিন্তু মানুষ ওই জীবনের প্রাথমিক জায়গায় কিন্তু কি বলে আপনার পড়াশোনা করে তারা কিন্তু থেমে থাকে না। আপনার এরকমের বহু লোক আছে যে একের পর এক তারা ডিগ্রি নিয়েই যাচ্ছে, এবং যেটা তার ভালো লাগতেছে, যখন তার মনে যেটা টানতেছে তারা সেটা শিখতেছে এবং তারা সেটা করতেছে, এবং তারা কিন্তু জাতিকে সমৃদ্ধ করতেছে, তারা বিভিন্নভাবে জাতিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ ভাই। এরপরের প্রশ্ন হচ্ছে কফিল উদ্দিন সাহেবের প্রশ্ন। এই রে সর্বনাশ, একটা সাংঘাতিক কবিতা নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে শোনরে বাপু চাষার পো, সুপারি বাগে মান্দার রোগ, মান্দার পাতা পোষলে গোড়ায় ফরফরাইয়া ফল বাড়ায়। ভেরি নাইস, কারণ
মাদারের গাছ তো খুব সহজেই পচে যায়, কিন্তু এটা খুব ভালো কথা খেয়াল করাই দিলেন আপনি। স্যার আমার জিজ্ঞাসা, সুপারি গাছের জন্য মান্দার গাছের পাতা যেমন উপকারী, তেমনি পুকুরের জন্য কোন কোন পাতা উপকারী, কোন কোন পাতা ক্ষতি? ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে গিয়া এরকমের একটা জিনিসের অবতারণা করার জন্য। কফিল উদ্দিন সাহেব আপনাকে বলছি, যেমন আপনাকে বলি যে হিজল নামে যে গাছটা আছে, হিজল আছে, জারুল আছে, আমের গাছ আছে এবং শেওড়া গাছ আছে। এই গাছগুলি হচ্ছে এক্সক্লুসিভলি চূড়ান্তভাবে মাছের জন্য খুবই ফ্রেন্ডলি। মানে খেয়াল করবেন আপনি, হিজল, এই জারুল, আম, শেওড়া, ময়নার গাছ নামে একটা, ময়নার কাটা একটা আছে, এরা খুব সাংঘাতিক মানে মৎস্য বান্ধব। এরা একটু পড়লেই ওর গায়ে, ওই পাতাগুলার গায়ের মধ্যে আপনার বিভিন্ন ধরনের শ্যাওলা জমা শুরু করে। এই জিনিসগুলি সাংঘাতিক কাজের। কিন্তু এটা একটা, আর একটা জিনিস বলে রাখি, মানে ভালো করে খেয়াল রাখেন আপনি, আপনারা সবাই, সেটা হচ্ছে যে পানির কাছাকাছি, জলাশয়ের কাছাকাছি কিংবা পুকুরের কাছাকাছি যে সমস্ত গাছ জন্মে, আপনারা ভালো করে খেয়াল করেন কিন্তু কথাটা, আপনি ভালো জায়গায় ঘা মারছেন আজকে। জলাশয় বা পানি বা নদীর কাছাকাছি যে গাছগুলি বেশি করে জন্মে, এই গাছগুলি নিয়ে হচ্ছে মৎস্য বান্ধব। আল্লাহর সিস্টেমের এটা আউটপুট ভাই, আল্লাহর সিস্টেমের আউটপুট। আপনারা খেয়াল রাখবেন, পানির কাছাকাছি যে গাছগুলি জন্মে, এই গাছগুলি নিয়ে হচ্ছে মৎস্য বান্ধব। আর মৎস্য বান্ধব নয়, এর বাইরে অন্যান্য যে গাছগুলি আছে সেগুলিনের মধ্যে যেমন সবচাইতে জঘন্য হচ্ছে ইউক্যালিপটাস। এটাকে মানে কি করব, আমি যদি কোনোদিন দেশের প্রেসিডেন্ট হইতে পারতাম, তাহলে প্রথম যে কাজটা করতাম সেটা হলো দেশ থেকে সমস্ত ইউক্যালিপটাস পরিষ্কার করে ফেলতাম আমি। আর একাশিয়া, ইউক্যালিপটাস, তারপরে এই যে আপনার বিভিন্ন ধরনের এই যে কাঁঠাল, এটা ফ্রেন্ডলি নয়। তারপরে যদি মনে করেন যে এই যে রেইন ট্রিটা, হালকা রেইন ট্রিটা যে খুব একটা ক্ষতির সেটা না। তবে বটের পাতা কিন্তু খুব একটা খারাপ না। বটের পাতা, কদম পাতা, এই গাছগুলি কিন্তু মধ্যম, মানে খুব একটা উপকার না হইলেও খুব একটা ক্ষতির না এই গাছগুলি। তবে সবচেয়ে খারাপ হচ্ছে যে সজনের ডাল গাছ, সজনার গাছ, তারপরে আপনার ইউক্যালিপটাসের ডাল, ছাল, পাতা, গোড়া, কাণ্ড, মূল, শিকড় সবগুলি ভেরি ব্যাড। আর একটা জিনিস দেখুন, যে গাছটার পুকুরে গেলেই আপনার মাছ খুব আনইজি ফিল করা শুরু করে, এই গাছগুলি নিয়েই হার্মফুল, এর মধ্যে যা যা আসে তাই। তো বট, কদম, এটা মধ্যম গোছের। তো খুব সুন্দর একটা বিষয়ের আপনি অবতারণা করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমাদের গ্রামীণ জীবন, এর সাথে আমাদের মাছ চাষ, এইটাকে একখানে করতে গিয়া, যেমন আজকে একটা আমি কথা বলছি একখানটায়, যে আমি নিজেকে খুব সৌভাগ্যবান কতগুলি মানুষের মধ্যে একজন মনে করি। কারণ হচ্ছে আমি পড়াশোনা করছি ফিশারিজে, আমার ছোটোবেলাটায় কাটছে পুকুরের পাড়ে। ছোটোবেলায় আমি মাছ মারছি, হাতে ধরছি, ওই যে তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্র্যাপ দিয়ে কাজ করছি, বড়শি দিয়ে মাছ মারছি। মাছের খুব কাছ থেকে দেখার সুযোগ আমার ছিল, 1, 2। পরবর্তীতে আমি ফিশারিজে পড়াশোনা করছি, তারপরে আমি চাকরিতে গেছি। চাকরিতে গিয়ে 13-14 বছর চাকরি করার পরে আমি নিউট্রিশনের উপরে মানে মাস্টার্স কমপ্লিট করার সময় আমাকে বলা হয়েছে যে একটা কিছু সাবজেক্ট পড়ার জন্য, আমাকে মাফ করবেন, আমাকে এমন একটা সাবজেক্ট দেওয়া হোক যেটা গিয়ে আমি চাষিদেরকে আবার সাপোর্ট দিতে পারি। এবং আমি নিজেই খুঁজে বের করছি যে আমি পুষ্টি নিয়ে কাজ করব, এবং পুষ্টি নিয়ে কাজ করে তারপরে আবার এই যে দীর্ঘ জীবন যে চাকরি করার পরে যে আমি আবার মাছ চাষ করার যে আমি সুযোগ পাইছি, আমার কাছে লাগে যে পৃথিবীর খুব কম জনাই সুযোগ। আমার হয়তো টাকা পয়সা কিছু নাই, কিন্তু আমার মনের মধ্যে যে ঐশ্বর্যটা আছে, সেটা পৃথিবীর খুব কম জনের মানুষের মধ্যেই হয়তো বা আছে। আমি এদিক দিয়ে খুব সৌভাগ্যবান। আপনাকে অনেক ধন্যবাদ রফিকুল সাহেব। এরপরের প্রশ্ন হচ্ছে রাকিবুল হাসান সাহেবের প্রশ্ন। তিনি বলছেন যে স্যার, পুকুরে পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য যদি শতকে 8-10 কেজি গোবর ব্যবহার করি, তাহলে কি গ্যাসের সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা হবে না। আমি কাজী আবেদ লতিফ
অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিনাজপুর, আপনাকে বলছি শুকনা মৌসুমে মানে যখন পানি থাকবে না বা পুকুরে মাছ থাকবে না, তখন আপনি 8-10 কেজি গোবর, কেন 15-20 কেজি গোবর দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। এর সঙ্গে আপনি ছাই দেন 2-3 কেজি, আপনি ছাই শতকে 5 কেজি করে দেন আর গোবর 15 কেজি করে দেন, ইনশাল্লাহ আপনার। তবে জাস্ট পুকুরটা প্রস্তুতির পরে একটা সময় আপনাকে দিতে হবে, সো দ্যাট এই গোবর আর ছাই আর মাটিতে মিলায় তাদের একটা ইকোসিস্টেম কিংবা পরিবেশগত একটা অবস্থা সৃষ্টি হওয়ার জন্য আপনাকে টাইম দিতে হবে। এটা হলো খুব জোর হলে 1 মাস এরকমের একটা সময় দিতে হবে। তবে আপনাকে কথা দিচ্ছি আমি যে ইনশাল্লাহ আপনার পানির ধারণ ক্ষমতা মোর দ্যান 80% আপনার বেড়ে যাবে এক বছরেই। একবারেই আপনার যেটা আছে তা থেকে 80% আপনার বাড়বে, আমি আপনাকে বলতেছি। আপনাকে ধন্যবাদ ভাই, খুব সুন্দর প্রশ্ন আপনাকে, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে মলয় কুমার বিশ্বাসের কথা হচ্ছে যে পুকুর প্রস্তুতির সময় থেকে কতদিন পরে পুকুরে লবণ ব্যবহার শুরু করব। আমার মনে হয় যে মলয় কুমার বিশ্বাস আপনি বোধহয় লবণ ব্যবহারের ব্যাপারটা ক্লিয়ার নন। ব্যাপারটা হচ্ছে যে লবণটা ব্যবহার করা হয় মাছকে তার একটা ইলেকট্রোলাইট সাপ্লাইয়ের জন্য, পুকুর প্রস্তুতির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আপনার মাছকে কিছুদিন পর পর লবণটা দেওয়া হয় যেন পানির থেকে সোডিয়াম আয়নটা মাছের শরীরে সরাসরি পেনিট্রেট করে, মাছের যে অবসাদ ক্লান্তি বা চাপে থাকার যে একটা সমস্যা, এটা থেকে যেন মাছ এটা রিলিফ পাইতে পারে, উদ্দেশ্য হচ্ছে এইটা। পুকুর প্রস্তুতির সময় থেকে না, মাছ ছাড়ার পর মনে করেন যে আপনি মাছ ছাড়ার 1 মাসের মাথার থেকেই আপনি লবণটা দিয়ে আপনি শুরু করতে পারেন। মানে এটা আপনি তখনকার ব্যাপারটা হচ্ছে সাপোর্টটা মাছকে দেওয়া। এরপরে আবু হানিফ সাহেব বলছেন যে আজকের ক্লাস বছরের সেরা স্যার, অনেক মজা পাইছি, আজকে অরিজিনাল কথা বলছেন। না এটা মানে এই জিনিসগুলো খুব কিন্তু মানে যদি আমরা সবাই এনজয় করতে পারি ক্লাসকে বা আপনার এই যে প্রশ্নোত্তর ব্যাপারটাকে, তাহলে কিন্তু এটা জীবন, তারপরে আপনার ধরেন পরিবেশ, সামাজিকতা, পুষ্টি, জ্ঞান, গবেষণা সব কিছুকেই কিন্তু এটা আপনার এখানে করে আমরা একটা এনজয় করতে পারি। কিন্তু মানে যদি আমি কৃষকের কাজ করতেছি এমন যদি চাপ আসে মাছ চাষ করতে গিয়ে, তাহলে কিন্তু মজা পাওয়া যাবে না। তো আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে রফিকুল হাসান সাহেব আবার বলছেন যে, রাকিবুল হাসান সাহেব আপনি আবার বলছেন যে খৈল গোবর টিএসপি ব্যবহার করতেছি কিন্তু রং বেশি দিন টিকতেছে না, পুকুরে সিলভার ক্রাব বেশি, ডিএপি পাওয়া যায় না, এটার সাথে কি ইউরিয়া ব্যবহার করা যাবে? হ্যাঁ ভাই, আপনার আমি কিন্তু বলছিলাম যে যদি কারো মানে পুকুরে যদি সিলভার কার্পের সংখ্যা একটু বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে বাড়তি কালার আনার জন্য একটু ইউরিয়া মানে ডিএপির অর্ধেক ইউরিয়া আপনি ব্যবহার করতে পারেন। আর আপনি তো টিএসপি ব্যবহার করতেছেন, টিএসপির সঙ্গে আপনি সমান পরিমাণ ইউরিয়া লাগাই দেন রাকিবুল হাসান সাহেব। যেহেতু আপনি ডিএপি ব্যবহার করতে পারতেছেন না, সেহেতু আপনি টিএসপির সম পরিমাণ ইউরিয়া ব্যবহার করতে পারেন। আর একটা কাজ করবেন সেটা হইল যে আপনার কালার ধরে রাখার জন্য আপনি গ্যাপটা কমায় দেন। আমি যেটা 12 থেকে 15 দিনের কথা বলছি, সেটা হলে আপনি হয়তো 9 থেকে 10 দিনের মধ্যে একবার করে আপনি এই ডোজটা দিয়ে যান, কারণ আপনার প্রয়োজনটা সেরকমই। এরপরে আর কে হিমু রাজশাহী নওগাঁ থেকে বলছেন যে ছাই পাগল বলছি আপনি। আচ্ছা ভাই, ছাই পাগল আপনি একাই না তো, ছাই পাগল আরও বহু পাগল আছে, আমি নিজেই তো বহু বড় পাগল। তো আপনারা তো আমাকে আমার প্রতি অনুরাগ বা অনুসরণ করে আপনারা আসতেছেন। এটা তো আমাদের সবার জন্যই কি পরিমাণে উপকার, জাতি কি পরিমাণে উপকৃত হচ্ছে। অর্থনৈতিকভাবে আপনি একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে ছাই ব্যবহার করার কারণে আপনার যে পুকুরটাতে 7 মাস পানি থাকতো, সেই পুকুরটাতে যখন 9 মাস 10 মাস পানি থাকতেছে, সেটাতে পুকুরের যে আবাদ কালটা যে বাড়তেছে, যে মেয়াদকালটা পানি ধারণ ক্ষমতাটা যে বাড়তেছে, তাতে যে উৎপাদনের মাত্রাটা যে বাড়তেছে, তাতে জাতি কি সাংঘাতিকভাবে উপকৃত হচ্ছে না? আমি কি ব্যক্তিগতভাবে বেশি অর্থ অর্জনের আমি একটা রাস্তা পাচ্ছি না? তো এগুলি সব কিছুই একটা হচ্ছে ভালো হচ্ছে, একটা সেই মানে ছাই হচ্ছে একটা সব মানে প্রকৃতির সবচাইতে নিকৃষ্ট পদার্থ ছাই, ওর মধ্যে কিছুই নাই।
ছাই মানে কি? ছাই, ওর মধ্যে কিছুই নাই। কিন্তু আমাদের ধারণাটা ঠিক না। যেমন আমি ছোটোবেলায় মানে আমরা মনে করতাম যে যারা শুটকি খায়, বিশেষ করে আমার নিকটবর্তী আমার একটা জেলে পাড়া ছিল, ওনারা শুটকি খুব খাইতেন। আমি মনে করতাম যে এবারে কী খায়, মাছটা শুকায় গেল, ওর মধ্যে কিছু আছে, এর মধ্যে তো কিছু নাই, শুটকির মধ্যে আবার কি আছে। তো যাই হোক, তো আসলে যখন ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে গেলাম তখন দেখলাম যে শুটকিটা এই ব্যাটারা আমাদের থেকে 1.5, 2, 2.5 গুণ বেশি গুণগত মানসম্পন্ন খাবার খাচ্ছে। আর আমরা খাচ্ছি কাঁচা মাছ, ওরা খায় শুটকি। এই শুটকি আলায় বেশি পায় পুষ্টি। তো ছাইয়ের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে কি 10%-এরও বেশি আপনার খনিজ পদার্থ, তারপরে আপনার কয়লা জাতীয় পদার্থ, এবং ছাইয়ের যে সূক্ষ্মতম কণাগুলি আছে সেগুলি পানি যেদিক দিয়ে বের হয়ে গিয়ে আপনাকে ফতুর বানায় দিচ্ছে, সেই রাস্তাগুলি বন্ধ করে দিচ্ছে। তো ছাই শুধু খারাপ নয়, ছাই অনেক সুন্দর জিনিস, ভালো জিনিস। তো যাই হোক, আমাদের আজকে অনেক সময় হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন। আমার মনে হয় যে আমাদের ক্লাসটা বোধহয় সবাই খুব এনজয় করছেন, বা আমাদের প্রশ্নোত্তর পালাটাও আমাদের এনজয় করার মতনই। যাই হোক, আমরা যেভাবেই পারি আমরা আমাদের জাতিকে সমৃদ্ধ করি, আমরা এই জিনিসগুলি জানার চেষ্টা করি। প্রত্যেকটা জায়গায় একটা কিউরিয়াস মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে আমরা নিজেরা যেমন বেনিফিটেড হইতে পারবো। আমি যেমন একটা কথা বলি যে দেশকে সেবা করার জন্য আমার হাতিয়ার নিয়ে দেশে নামার দরকার নাই। আমি যদি আমাকে সেবা করতে পারি ঠিক মতন, আমার প্রতিবেশী, আমার সমাজে, সোসাইটিতে যারা মানুষগুলি আছেন তাদের সবাইকে যদি আমি একটু একটু হলেও যদি সেবা করতে পারি, তাহলেই তো দেশকে সেবা করা হয়ে গেল। দেশকে সেবা করার জন্য আলাদা কোনো ঢাল তলোয়ার কিচ্ছু দরকার নাই। তো আপনারা বেসিক নলেজটা আপনারা আর্ন করবেন, এবং আপনারা চিন্তা করেন যে যদি আপনাদের কোনো বন্ধুবান্ধব যাদের মাছ চাষ সত্যিকারের আগ্রহ আছে, তাদেরকে আপনারা কিন্তু আপনাদের এই ক্লাসে আপনারা তাদেরকে আহ্বান করতে পারেন যে এই ক্লাসগুলি করার জন্য, তাদেরকে আপনারা আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য আপনারা বলতে পারেন। তো ভালো থাকেন, সুন্দর থাকেন। কামরুজ্জামান সাহেব, আপনারও কমপ্লিমেন্টস আমি পাইছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রশ্নোত্তর পালা এখানে শেষ করতেছি। ভালো থাকেন, সুন্দর থাকেন। আমাদের মাছ চাষ বিষয়েও জ্ঞান গভীর হয়ে আসুক। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার যেটা ইচ্ছা সেটা হলো আমি মরার আগে বাংলাদেশের মাছ চাষের উপরে একটা নীরব বিপ্লব, কিংবা প্রান্তিক যে চাষি আছেন, যারা প্রান্তিক চাষি আছেন তাদেরকে আমি মাছ চাষ শিখাই, তারপরে আমি মরতে চাই। আজকে আমার একজন বিশেষ অনুরাগী বাবুল আকরাম সাহেব, তিনি আমাকে বলছেন যে আপনি অন্তত বাংলাদেশের মানুষকে মাছ চাষটা শিখানো পর্যন্ত যেন আপনারা সুস্থভাবে বাঁচায় রাখুক। আমার জন্য বিরাট বড় একটা পাওয়া যে ইয়েস, আমি যেন এই দেশের মানুষকে মাছ চাষটা শিখায় যাইতে পারি। তা আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি। আসসালামু আলাইকুম।